মার্কিন প্রতিবেদনে মত প্রকাশের অধিকার খর্ব হওয়ায় বাংলাদেশের কড়া সমালোচনা। এবং সর্বশেষ জানাবো উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রতিবেদনে মত প্রকাশের অধিকার খর্ব হওয়ায় বাংলাদেশের কড়া সমালোচনা। বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ থাকলেও সরকার অনেক ক্ষেত্রেই তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং দেশটিতে মত প্রকাশের স্বাধীনতার উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। 2020 সালে কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক এই বার্ষিক প্রতিবেদনে মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে তাদের পর্যবেক্ষণ উঠে আসে। বিস্তারিত এই প্রতিবেদনটিতে 7টি মূল সেকশনে ভাগ করা হয়েছে, যেখানে গুরুত্ব পেয়েছে নির্যাতন, কারাগারের বৈরী পরিস্থিতি, বেআইনিভাবে আটক, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, সহিংসতা, বেআইনিভাবে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার, সেন্সরশিপ আরোপ, সাইট ব্লকিং, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া ও সংগঠনের অধিকার হরণ, চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারী ও মেয়েদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ও সহিংসতা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের প্রতি সহিংসতা ও হুমকি, শ্রমিক সংগঠন ও ইউনিয়ন গঠনে কঠোরতা এবং শিশু শ্রমের মতো বিষয়গুলো। সমালোচনার ঊর্ধ্বে সরকার। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহের সাথে তুলনা করা হয়, যার সাজা 3 বছরের কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। অনেক সাংবাদিক সরকারের হয়রানি ও নিপীড়নের ভয়ে প্রণোদিত হয়ে সরকারের সমালোচনা করা থেকে নিজেদের বিরত রেখেছেন। প্রতিবেদন বলছে, আইনে হেইট স্পিচ বা ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হলেও একে যথাযথভাবে সংজ্ঞায়িত করা হয়নি, আর যার কারণে সরকার নিজের সুবিধা মতো একে ব্যবহার করে আসে। মে মাসের প্রথম সপ্তাহে কমপক্ষে 19 জন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং অন্য নাগরিকদের বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করা হয়েছে। এক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মহামারী মোকাবেলা নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড বিষয়ে প্রশ্ন করায় ব্যাপকভাবে অনেকের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়েছে। গত বছরের মের প্রথম সপ্তাহে বাংলাদেশের গণমাধ্যমে অন্তত 19 সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং নাগরিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তাদের বিরুদ্ধে মানহানি, গুজব ছড়ানো ও সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরে দেশটির প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ক্ষমতাসীন সরকারের সহযোগী ছাত্র সংগঠনের কর্মীরা সাংবাদিকদের উপর হামলা চালায়, হয়রানি করে এবং ভয় দেখায়। পর্যবেক্ষণে আরো উঠে আসে, যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করেছে কিংবা বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও বক্তব্য তুলে ধরেছে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও বক্তব্য তুলে ধরেছে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং কয়েক মাস ধরে তাকে আটকে রাখা হয়েছিল। বাংলাদেশের একজন সংসদ সদস্য ফটো সাংবাদিক কাজল এবং আরো 31 জনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে অভিযোগ আনা হয় মাদক ও আর্থিক দুর্নীতি নিয়ে প্রতিবেদনের কারণে তার মানহানি হয়েছে। এই ঘটনায় কাজলকে 237 দিন কারাভোগ করতে হয়। গত 25 ডিসেম্বর জামিনে ছাড়া পান কাজল। যদিও প্রতিবেদনে আরো বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে যাই বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলতে পারে কিংবা জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতার বিরুদ্ধে যাই অথবা আদালত অবমাননাকারী বা অপরাধে প্ররোচনা দানকারী বলে মনে করে, তাহলে সেই মত প্রকাশকে বাংলাদেশ সরকার বাধাগ্রস্ত করতে পারে। মহামারী নিয়ন্ত্রণে ডিজিটাল নিরাপত্তা আইন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকালের রিপোর্ট প্রকাশ উপলক্ষে বলেন, কোভিড-19 ছড়িয়ে পড়ার বিশ্বের বিভিন্ন দেশ নতুন এমন সব চ্যালেঞ্জের মুখে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। 2020 সালের পর্যবেক্ষণে সেই সব দিকও উঠে এসেছে। তিনি বলেন, মহামারী কেবল কোনো ব্যক্তির স্বাস্থ্যগত দিকেই প্রভাব ফেলেনি, সেই সঙ্গে মানবাধিকার ও নিরাপদে তার মৌলিক স্বাধীনতাতেও প্রভাব ফেলেছে।
প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 মহামারীর সময় সরকার 2018 সালে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনকে মহামারী মোকাবেলায় সরকারের সমালোচনাকারী ব্যক্তিদের শায়েস্তা করতে ব্যাপকভাবে ব্যবহার করছে। এছাড়া অন্যভাবেও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হয়েছে। এপ্রিলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের গণমাধ্যমের সাথে কথা বলার উপর নিষেধাজ্ঞা দেন। ইন্টারনেট পরিষেবা ও পত্রিকার উপর কড়াকড়ি। এছাড়া বিভিন্ন ঘটনায় সরকার ইন্টারনেট যোগাযোগে হস্তক্ষেপ করা, ফিল্টার কিংবা ব্লক করার মতো পদক্ষেপ নিয়ে থাকে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর রোহিঙ্গা শিবিরে 3G এবং 4G ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। প্রতিবেদন আল জাজিরা আমার দেশ পত্রিকা বন্ধ রাখার বিষয়গুলো উঠে আসে। শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানানো হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অন্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে সরকার ও এর এজেন্টদের হাতে বিচার বহির্ভূত ও বেআইনি হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নির্যাতন ও বেআইনিভাবে আটক রাখা, দুর্নীতি এবং মত প্রকাশের বাধা দেওয়ার মতো ইস্যুগুলো। সংবিধান অনুযায়ী জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেওয়া হলেও বাংলাদেশে নির্বিচারে বেআইনিভাবে হত্যার অসংখ্য ঘটনা রয়েছে। স্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী দেশে গত বছর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 196টি বিচার বহির্ভূত হত্যা হয়েছে। 2019 সালেও এর সংখ্যা ছিল 388 আর 2018 সালে ছিল 466টি। গত সেপ্টেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে 2017 সালের পর থেকে এই পর্যন্ত শতাধিক রোহিঙ্গা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব রোহিঙ্গাকে ভুক্তভোগী হিসেবে চিহ্নিত করতে চাননি। তিনি বলেছেন, এরা সবাই অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ছিল যারা মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। জুলাইয়ের 31 তারিখে কক্সবাজারে সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে হত্যাকাণ্ডের পর পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং এর জের ধরে পরবর্তীতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়। হত্যার দায়ে 21 পুলিশ কর্মকর্তা বহিষ্কার এবং 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখনো নিরাপত্তা বাহিনীর হাতে গুম এবং অপহরণের মতো ঘটনা ঘটে চলেছে। গত বছরের 10 মার্চ বাড়ি থেকে বের হওয়ার পর ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল গুম হন। মে মাসে তার খোঁজ মিললেও তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করা হয়। মোট 237 দিন কারাগার থেকে অবশেষে 25 ডিসেম্বর মুক্তি পান তিনি। বাংলাদেশের আইন ও সংবিধানে নির্যাতনে নিষিদ্ধ হলেও জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মিডিয়ার মতে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগ নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক সাজা দিয়ে থাকে। শ্রমিক সংগঠনে অনিয়মিত। এই প্রতিবেদনে আইনে শ্রমিক সংগঠন করার অধিকার থাকলেও শ্রমিক সংগঠন হিসেবে নথিভুক্ত হওয়ার শর্ত কঠোর বলে উল্লেখ করা হয়। বেসরকারি সংস্থাগুলো বলেছে, বেশিরভাগ ক্ষেত্রে ট্রেড ইউনিয়নগুলোর নথিভুক্তির শর্তের অপব্যবহার করা হয়, কারণ ছাড়াই বাতিল করা হয় নথিভুক্তির আবেদনক। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডের প্রায় 5 লাখ শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার আইনের মাধ্যমে খর্ব করা হয়েছে। শ্রমিক কল্যাণ সংস্থাগুলো বেশিরভাগ সময়ে বেফজার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যার কারণে স্বতন্ত্র ও স্বাধীনভাবে নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন সংগঠন বা গঠন সম্ভব হয় না। সলিডারিটি সেন্টারের তথ্য অনুযায়ী 2013 সালের পর থেকে ইউনিয়ন নথিভুক্ত করা ও অনুমোদনের জন্য আবেদনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। 2018 সালে করা সেন্টার ফর পলিসি ডায়ালগের এক জরিপে দেখা যায় যে 97.5% গার্মেন্টস শ্রমিক কোন শ্রম ইউনিয়নের সাথে যুক্ত নন। ওই বছরই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অবশ্য জানায় যে তৈরি পোশাক শিল্পে 909টি ট্রেড ইউনিয়ন এবং 1609টি কমিটি রয়েছে। এছাড়া শ্রমিকদের আন্দোলন উপেক্ষা করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে 26টি রাষ্ট্রীয় মালিকাধীন পাটকল বন্ধের বিষয়টি উঠে আসে। এছাড়া জোরপূর্বক শ্রমে বাধ্য করা, বাণিজ্যিক ক্ষেত্রে যৌন শোষণের মামলা ও অভিযোগের তেমন তদন্ত না হওয়া, ভুক্তভোগীদের পর্যাপ্ত সরকারি সহযোগিতা ও নিরাপত্তা না দেওয়ার মতো অভিযোগ তুলে ধরা হয়। তৈরি পোশাক ও চিংড়ি শিল্প ছাড়া সব সেক্টরে শিশু শ্রম রয়েছে বলে জানানো হয়। সেই সাথে মজুরি বৈষম্য, গ্রহণযোগ্য কর্মপরিবেশের বিষয়ে উল্লেখ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিএনপি সংসদের পর উপজেলা নির্বাচন বর্জন করেছে। শুধু তাই নয়, দলের কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হোক তাও চায় না দলটি। দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির যারা প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের প্রথম ধাপে প্রার্থী হওয়ায় বিএনপির 73 জনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা আলাদা চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব
পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে 28 জন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে, 24 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীরা সংখ্যায় সবচেয়ে বেশি ময়মনসিংহে। এই সাংগঠনিক বিভাগে 16 জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রংপুরে 11, রাজশাহীতে 10, সিলেটে 9, কুমিল্লায় 8, ফরিদপুরে 6, ঢাকায় 5, চট্টগ্রামে 4, খুলনায় 3 এবং বরিশাল বিভাগের 1 জনকে বহিষ্কার করা হয়েছে। এবছর 4 ধাপে হবে উপজেলা নির্বাচন। প্রথম ধাপের ভোট 8 মে। এই নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে বিএনপি। সিদ্ধান্ত ঘোষণার আগেই দলের অনেক নেতা প্রার্থী হন, পরে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ নেতাই তাতে সাড়া দেননি। এরপর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে 24 এপ্রিল দলীয় নির্দেশ অমান্যকারী প্রার্থীদের কারণ দর্শানো চিঠি পাঠানো হয়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বর্জনের ডাক দিয়েছে বিএনপি। ভোটে জনগণের নিরুৎসাহিত করতে দলটি জেলা উপজেলায় কর্মী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছে। বিএনপি বুধবার নারায়ণগঞ্জ থেকে এই কর্মসূচি শুরু করে। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইতিমধ্যে কয়েক লাখ লিফলেট পাঠানো হয়েছে জেলায় জেলায়। জেলাগুলোকে নিজ উদ্যোগে লিফলেট তৈরি করে বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।